মৌখালি থেকে ৫-৬ কিলোমিটার দূরে বাড়িটা। প্রকাণ্ড বাড়ি, কম্পাউন্ড ঘিরে উঁচু পাঁচিল, বড় লোহার গেট দিয়ে ঢুকলেই মস্ত বাগান, তাতে আম, জাম, কাঁঠাল, বেদানার গাছ। বাগান পেরিয়ে মূল বাড়ি। বাড়ি না বলে অবশ্য প্রাসাদ বলাই ভালো। চওড়া বারান্দার দুপাশে মস্ত বড় বড় ঘর, শ্বেত পাথরের মেঝে, বৈঠকখানা পেরিয়ে বাঁধানো চাতালের চারিদিকে কারুকার্য করা মোটা মোটা থাম, চওড়া শ্বেত পাথরের সিঁড়ি উঠে গেছে ছাদে। বাড়ির পেছনেও অনেকখানি জমি। একসময় হয়তো বাগান ছিল, তবে এখন আগাছা আর বুনো ঝোপঝাড়ে ঢাকা। এমন বাড়ি এত কম ভাড়ায় পেয়ে একটু অবাক হয়েছিলাম। তবে এ বাড়িতে থাকতে পারবো ভেবে মন ভালো হয়ে গিয়েছিল। এত বড়, এত সুন্দর একটা বাড়ি, তাও আবার নামমাত্র ভাড়া। মৌখালিতে 1 মাস আগেই এসেছি আমি। এখনও তেমন চেনা জানা হয়নি, তবু অফিসের 2-4 জনকে জিজ্ঞেস করেছিলাম বাড়িটার ব্যাপারে। কেউই তেমন কিছু বলতে পারল না। শুধু রামতনু বলল, ও বাড়িটা নেবেন না কুন্তলদা, ওটা মনসুর আলীর বাগান বাড়ি। আপনার আগে অনেকেই থাকতে গিয়েছিল ওখানে, কেউই থাকতে পারেনি। রাত বাড়লে নাকি বাড়িটা জীবন্ত হয়ে ওঠে। ঝাড় লণ্ঠন জ্বলে, নাচ গানের আওয়াজ ভেসে আসে। রামতনুর কথায় কর্ণপাত করিনি। এমনিতে পরোপকারী ভালো ছেলে বলে যথেষ্ট সুনাম আছে রামতনুর। তবে ছেলেটিকে আমার একটু ভীতু প্রকৃতির বলে মনে হয়। আর তাছাড়া আমি বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেতে আমার কোনো দিনই বিশ্বাস নেই। সুতরাং রামতনুর কথায় আর তেমন গুরুত্ব দিলাম না। নতুন বাড়িতে এসে মন বেশ ভালো হয়ে গেল। খোলামেলা বাড়ি, চারিদিকে গাছগাছালি, ভোর না হতেই অসংখ্য পাখির কুজন। আমার বহুদিনের সঙ্গী রতনও এ বাড়িতে এসে খুব খুশি। নিজের মতো করেই সে গুছিয়ে নিয়েছে তার নতুন সংসার। দিনরাত ঘষে মেজে সাফসুতরো করে রাখছে নতুন বাড়ি। মাসখানেক ভালোই ছিলাম। তারপর একদিন হঠাৎ একটু গণ্ডগোল করল রতন। সেদিন রবিবার, একটু বেলা করেই উঠেছিলাম ঘুম থেকে। হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি থরথর করে কাঁপছে রতন, মুখখানা ভয়ে সাদা। আমার ধমক খেয়ে কেঁদে ফেলল রতন। বলল, এ বাড়িতে ভূত আছে দাদা। এখনই পেছনের বাগানে জঞ্জাল ফেলতে গিয়ে দেখি একটা লোক, চোখ দুটো জবা ফুলের মতো লাল, কটমট করে দেখছে আমাকে। চোখ দুখানা দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তারপর হঠাৎ এক নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল লোকটা। কথা বলার সময় হাঁপাচ্ছে রতন। আমি হেসে ফেললাম। এই 21 শতাব্দীতে দিন দুপুরে ভূত, এসব আজগুবি গল্প যত কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। রতনকে সেদিনের মতো ধমকে শান্ত করলেও কয়েকদিন পরেই আবার ঘটল সেই ঘটনা। একদিন গো গো আওয়াজ শুনে বাইরে যেতেই দেখি অর্ধচেতন হয়ে পড়ে আছে রতন। চোখে মুখে জল ছিটিয়ে দিতেই চোখ খুলে তাকালো সে। তারপর সেই একই গল্প শোনালো আমায়। আজও জঞ্জাল ফেলতে গিয়ে সে নাকি লোকটাকে দেখতে পেয়েছে আবার। এবার একটু সন্দেহ হচ্ছিল আমার, কোনো চোর টোর নয় তো? বাড়িটাতে দামি আসবাবপত্র রয়েছে বেশ কিছু, সেসবের দিকেও তো নজর থাকতে পারে। সাবধানে থাকতে হবে। রতনের কথা শুনে পেছনের বাগানটা নিজেই একবার দেখতে বেরোলাম। অযত্নে ঝোপে ঝাড়ে ভরে গেছে বাগানটা। তার উপর ওখানেই জঞ্জাল ফেলে ডাঁই করেছে রতন। ভন ভন করছে মশা মাছি। দেখে রাগ হচ্ছিল আমার। এমন অপরিষ্কার করে কেউ রাখে বাগানটাকে? ঘরে ঢুকে রতনকে আবার খানিক ধমক ধমক দিলাম, আর মনে মনে ঠিক করলাম এবার থেকে পেছনের বাগানটার নিজেই যত্ন করব আমি। পরের রবিবারই লোকজন ডেকে বাগানটা পরিষ্কার করালাম। মৌখালির নার্সারি থেকে চারাগাছ এনে পুঁতলাম বেশ কিছু। মরা গাছগুলোকে ছেঁটে কেটে ফেলে দিলাম। বাগানের ভেতরে একটা বাঁধানো বেদির পুরোটাই জঙ্গলে ঢেকেছিল, সেটাকেও লোক দিয়ে সাফসুতরো করালাম। ফুলের টব বসালাম বেদিটার উপর। সব মিলিয়ে
একদিনেই চেহারা বদলে গেল বাগানটার। বিকেলে অফিস থেকে ফিরে প্রায় বসে চা খেতাম ওখানে। নানা রঙের ফুলের গাছ, নাম না জানা পাখির ডাক, সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হতো। এভাবেই বছর খানেক কেটে গেল। আর তেমন কোনো সমস্যা হয়নি। দিব্যি ছিলাম বাড়িটাতে। রতনও আর কখনো কাউকে দেখেনি। এর মধ্যেই আমার হঠাৎ হরিশপুরের অফিসের কাজ পড়ল। রাতের ট্রেন। কামরায় উঠে দেখলাম লোকজন প্রায় নেই বললেই চলে। রতন টিফিন ক্যারিয়ারে কিছু খাবার দিয়ে দিয়েছিল। খেতে গিয়ে মনে পড়ল জলের বোতলটা বাড়িতেই ফেলে এসেছি। নবীপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই নেমে পড়লাম। জলের বোতল কিনে গাড়িতে উঠতে যাব, হঠাৎ দেখি একটা লোক এসে দাঁড়িয়েছে আমার সামনে। তুমি মৌখালির কুন্তল চৌধুরী না? অচেনা জায়গায় নিজের নাম শুনে অবাক হলাম। ভুরু কুঁচকে বললাম, হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। লোকটা একটু চুপ করে রইল, তারপর বলল, চিনে কাজ নেই, যা বলছি তাই শোনো। ওই গাড়িতে আর উঠতে হবে না, এখানেই থেকে যাও আজকের রাতটা। তার মানে? রাগে ব্রহ্মতালু জ্বলে যাচ্ছিল আমার। কে এই লোকটা? পাগল নাকি? এদিকে দেখছি আমার নামধামও জানে। কোনো কুমতলব নেই তো? স্টেশনের আবছা আলোয় ভালো করে লোকটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। আপাদমস্তক কালো কম্বলে ঢাকা লোকটার জলজলে দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। লোকটার কথায় পাত্তা না দিয়ে ট্রেনের দিকে এগিয়ে যেতেই আবার পথ আটকালো লোকটা। কিছু বলার আগেই প্রায় ধমকে বলল, খবরদার, ওই গাড়িতে উঠবে না তুমি। নেহাত আমার যত্ন আটটি করো, তাই এত কথা বলা, না হলে। এবার আমার আবার অবাক হওয়ার পালা। যত্ন আটটি করি আমি? মানেটা কি? কসমিনকালও দেখিনি লোকটাকে। যত্ন করা দূরে থাক, বড্ড পাগল হবে। কোথা থেকে উদয় হলো কে জানে। বিরক্ত লাগছিল আমার। তবু লোকটাকে সরিয়ে কেন যেন এগোতে পারছিলাম না। বেশ বুঝতে পারছিলাম কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সব। চোখের সামনে দিয়ে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যেতেই সম্বিত ফিরল আমার। কিন্তু তখন ট্রেনে ওঠার আর কোনো উপায় নেই। মাঘ মাস, বাইরে কনকনে ঠান্ডা। হিমেল হাওয়ার কামড়ে যেন অবশ হয়ে আসছিল শরীর। চারিদিকে তাকিয়েও লোকটাকে দেখতে পেলাম না। রাগে বিরক্তিতে অসহ্য লাগছিল। কে কোথাকার একটা লোক এসে দিল সব ভণ্ডুল করে। এদিকে মালপত্র সব ট্রেনেই পড়ে আছে। কিন্তু তখন আর কী বা করতে পারি। বাধ্য হয়ে সেই রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে ভোরবেলার ট্রেনে মৌখালি ফিরে এলাম। বাড়ি ঢুকতেই চা নিয়ে এলো রতন। বলল, কাল সারা রাত ছিলে কোথায়? কে একজন এসে তোমার সুটকেসখানা দিয়ে গেল, বলল তুমি নাকি আজ ভোরে ফিরবে। অবাক হয়ে তাকাতেই পাশের টেবিলে রাখা খবরের কাগজখানায় চোখ পড়ল। আর তারপরে মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। গতকাল রাতের এক্সপ্রেস ট্রেনটাতে নবীপুরের পরের স্টেশনে আগুন লেগেছে। কামরার মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বহু মানুষ। ওই ট্রেনেই তো আমার হরিশপুরে যাওয়ার কথা ছিল। তাহলে যে লোকটা আমায় ট্রেনে উঠতে দিল না, সে কে? আর আমার সুটকেস বাড়িতে পৌঁছেই বা দিলে কে? কেমন যেন শিরশির করে উঠছিল গা। কোনো কিছু ভাবার ক্ষমতাও লোপ পেয়েছে যেন। ভাবলেশীন হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পরদিন অফিসে গিয়ে আর কাউকে কিছু না বললেও রামতনুকে খুলে বলেছিলাম সব কথা। রামতনু খোঁজ খবর নিয়েছিল। তারপর ওর কাছেই জানতে পেরেছিলাম সবটা। আমি যে বাড়িতে থাকি সেটা প্রায় 100 বছরের পুরানো। মৌখালির জমিদার মনসুর আলীর বাগান বাড়ি। একসময় বেজায় দাপট ছিল মনসুর মিয়ার। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার ভয়ে। তারপর জমিদারি চলে গেল এক সময়। বৃদ্ধ মনসুর মিয়া মারা গেলেন একদিন।
পেছনের বাগানেই কবর দেয়া হলো ওকে। বাগানের যে বেদিটা, সেটা আসলে মনসুর মিয়ার কবর। ওর নিচেই ঘুমিয়ে আছেন মনসুর আলী। বেশ বুঝতে পারলাম রতন ওখানে জঞ্জাল ফেলতো বলে মনসুর আলী এসে ওকে ভয় দেখাতো। আর আমি কবর আর তার আশেপাশে সব পরিষ্কার করে রেখেছি বলে সেদিন আমাকে স্টেশনে দাঁড়িয়ে ওই যত্ন আত্তি করার কথাটা বলেছে। শুধু তাই নয়, ওই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বলে প্রাণও বাঁচিয়ে দিয়েছে আমার। সেই থেকে ও বাড়িতেই থেকে গেছি। মনসুর মিয়ার সঙ্গে আর কোনোদিনই দেখা হয়নি। এখনও প্রতি রবিবার কবরের আশপাশটা নিজেই পরিষ্কার করি, ফুল গাছগুলো যত্ন করি। যার বাড়ি তাকে তো একটু খুশি রাখতেই হয়। তবে গত 5 বছর ধরে এ বাড়িতে দিব্যি আছি আমি আর রতন। এমন সুন্দর খোলামেলা বাড়ি, শুধু তাই নয়, কোথাও একটা বিশ্বাস জন্মে গেছে যে এ বাড়িতে থাকলে কেউ কোনো দিন আমার কোনো ক্ষতি করতে পারবে না।